পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি বলছেন বিশ্লেষকরা। জানাবো অর্থনীতি নিয়ে বাংলাদেশকে যে সুসংবাদ দিল ইকোনমিস্ট। এদিকে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। এবং সর্বশেষ জানাবো নিষেধাজ্ঞার আগেই দেশে ছাড়েন হাসান মাহমুদ, জানা গেল অবস্থান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস এসব কথা বলেন। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্ক করেন। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি পানি বন্টন নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজও হচ্ছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তারা বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। নোবেলজয়ী এই সরকার প্রধান বলেন, চাপ শব্দটি অনেক বড়, আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর 2011 সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশে ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের চাপে হাসিনাকে ভারত ফেরত দেবে দুদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে মত দিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার 15 বছর শাসনের অবসান ঘটে। শেখ হাসিনার 1.5 দশকের এই শাসনামলকে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনে কারচুপি এবং বিচারবহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের ধারা চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করেছে দেশের জনগণ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করেছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষটাও এটা ভুলে যেত। যদি তিনি নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে আলোকপাত করেছে, কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা কম। হয়রানির জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক সি রাধা দত্ত বলেন, ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম। যা হয়েছে তা হলো এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টেক হোল্ডার শেখ হাসিনার বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চায়। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যাপনের সম্ভাবনা সম্পর্কে গত শুক্রবার দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই সময় বলেন, হাসিনাকে প্রত্যাপনের বিষয়টি এখনো অনুমান নির্ভর প্রশ্ন। লন্ডন ভিত্তিক লেখক প্রিয়জিৎ দেব সরকার বলেছেন, প্রতিবেশী দেশগুলো নেতাদের জন্য ধারাবাহিকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ভারত। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা তার নিরাপত্তা ও পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন। ভারতীয় আমলাতন্ত্র স্বল্প এবং মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই আতিথেয়তার বিপরীত কিছু করবে তেমন সম্ভাবনা খুব কম। সিরাতা দত্তের দাবি, ভারতে হাসিনার উপস্থিতি নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের সঙ্গে সম্ভবত দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, কারণ উভয় দেশে অন্যথায় তাদের সম্পর্ক হারিয়ে ফেলতে পারে। তিনি আরো দাবি করেন, ঐতিহাসিকভাবে সম্পর্ক ছিল এবং আমরা যুক্ত থাকতে চাই, কারণ এটি উভয় দেশের জন্য সুবিধাজনক।
অর্থনীতি নিয়ে বাংলাদেশকে যে সুসংবাদ দিল ইকোনমিস্ট। বহুল প্রচারিত সাপ্তাহিক ইকোনমিস্ট সাময়িকীর চলতি সংখ্যায় পুনরায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ শীর্ষক প্রচ্ছদে নিবন্ধে বলা হচ্ছে, নানা কঠিন সমস্যা সত্ত্বেও বেশ কিছু সুবিধাও রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশের এখন নৈতিকতার বলে বলিয়ান ডক্টর ইউনূসের মতো একজন নেতা পেয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহুল পঠিত সাপ্তাহিক ম্যাগাজিনটি বাংলাদেশে গুরুত্ব বহন করে। এই দেশটিকে ব্যর্থ হতে দেওয়া যায় না উল্লেখ করে বলেছেন, সুসংবাদ হচ্ছে যে দেশটির অর্থনৈতিক কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম এবং দেশটির সুশীল সমাজ দৃঢ়চেতা। নিবন্ধে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনাবাহিনী সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তার মতে বাংলাদেশে এটিকে স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দীর পর দ্বিতীয় স্বাধীনতা বলছেন। ম্যাগাজিনটি লিখেছে, এই মুহূর্তে অঙ্গীকার পূরণ করতে বাংলাদেশের এখন পুরনো স্বৈরাচারীকে ক্ষমতাচ্যুত করার আরো অনেক কিছু করতে হবে। অবশ্যই নষ্ট রাজনৈতিক ব্যবস্থা বিচ্ছিন্ন বা পরিচ্ছন্ন করতে হবে। সমস্যাগুলোর মধ্যে রয়েছে শিরায় শিরায় ছড়িয়ে থাকা রাজনৈতিক গোষ্ঠীতন্ত্র ও দুর্বল প্রতিষ্ঠানসমূহ, যেগুলোর কারণে দেশটি দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেশের শীর্ষ পর্যায়ের আড়ষ্টতা রাজনীতিকে বিষয়ে তুলেছে। ডক্টর ইউনূসের লক্ষ্য হওয়া উচিত একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান করা, কিন্তু প্রথমে তাকে শেখ হাসিনার দখলকৃত প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচনী কর্তৃপক্ষ এবং আদালতগুলোকে পরিচ্ছন্ন করতে হবে। দেশটিকে গণতান্ত্রিক পথে নিয়ে আসার জন্য ডক্টর ইউনূসের কাছে সময় খুবই কম। উল্লেখ করে এই নিবন্ধনে বলা হয়, তার সাফল্য বা ব্যর্থতা 173 মিলিয়ন বাংলাদেশের জীবনযাত্রার সফলতা নির্ধারণ করবে এবং চীন, ভারত, রাশিয়া ও পশ্চিমবঙ্গের প্রতিদ্বন্দ্বিতায় প্রভাব বিস্তার করবে। এতে বলা হয়, ডক্টর ইউনূস একটি অত্যন্ত কঠিন কাজের সম্মুখীন। তার অগ্রাধিকার হওয়া উচিত শৃঙ্খলা পুনরুদ্ধার ও প্রতিশোধমূলক সহিংসতার ঢেউ প্রতিরোধ করা, যা অতীতে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে। এর মানে হচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এবং আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে টেকনোক্রেট দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইউনূসকে দ্রুত কাজ করার পরামর্শ দিয়ে নিবন্ধটিতে বলা হয়, অনির্বাচিত কেয়ারটেকার সরকারে খুব বেশি দিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই, কারণ তাতে তার বৈধতা হারাতে আরো খারাপ কিছু হতে পারে, অথবা এর সামরিক সমর্থকরা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা কুক্ষিগত করতে প্রলুব্ধ হতে পারে। ম্যাগাজিনটি সতর্ক করেছে যে দেশটি পাকিস্তানের মতো ইসলামপন্থীদের শিকার হতে পারে। আর্থিক টানাটানি খারাপ হলে বাংলাদেশের সস্তার ঋণ ও অস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীল হতে পারে, যার ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক অস্থিতিশীল হতে পারে এবং গণতন্ত্র আরো বিনষ্ট হতে পারে। নিবন্ধে আরো বলা হয়েছে, যখন অর্থনীতির কথা আসে তখন সরকারের উচিত ব্যালেন্স অফ পেমেন্ট ঝুঁকির উৎকণ্ঠা কমাতে বাইরে থেকে আরো তহবিল জোগাড় করা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নতুন বাণিজ্য চুক্তির জন্য চেষ্টা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনূস সাহেবকে অবশ্যই দেশের তরুণ সমাজ ক্রমবিকাশমান এবং ক্রমবর্ধমান শহরের জনসংখ্যার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক ব্যবস্থা এবং নেতাদের কাছে নতুন ধারণার ব্যাপারে নিজেকে উন্মুক্ত করার আহ্বান জানাতে হবে। ম্যাগাজিনটি অবশ্য বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনকে সহায়তা করার জন্য ভারতকে দায়ী করে বলেছে যে যদি দেশটি একটি স্থিতিশীল প্রতিবেশী চায় তবে কিছু কাজ করার দরকার হবে। দেশটির উচিত হবে গণতান্ত্রিক ব্যবস্থার আহ্বান জানানো এবং আর্থিক সহায়তা দেওয়া। ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান। লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সেতী। বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রায় 1 দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এর আগে চলতি বছরের 28 জানুয়ারি সর্বশেষ ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান সেতী। নিষেধাজ্ঞার আগে দেশে ছাড়েন হাসান মাহমুদ, জানা গেল অবস্থান। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ, তবে হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়েছেন, তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হেসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি ডক্টর হাসান মাহমুদকে ড্রসেল ড্রপ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।